নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। বাংলায় কথা বললেই বিজেপি শাসিত রাজ্যে নিগ্রহের মুখে পড়তে হচ্ছে। বঙ্গেশ্বরী এই ন্যারেটিভটা পশ্চিমবঙ্গের মানুষকে খাওয়াতে চাইছেন এবং বঙ্গেশ্বরী যেমন বলেন তার নন্দী ভিঙ্গি আমচা চামচা বেলচা সবাই সমস্বরে একই কথা বলতে থাকেন যে বিজেপি শাসিত রাজ্যে বাংলা ভাষীরা নিগ্রহের মুখে পড়ছে। এটা যে কত বড় অসত্য এবং মিথ্যা কথা তার বুড়ি বুড়ি নিদর্শন রয়েছে। পশ্চিমবঙ্গ থেকে প্রতি বছর কয়েক লক্ষ মানুষ পড়াশোনা সূত্রে চাকরির জন্য ভিন রাজ্যে পাড়ি দেন। তারা বাংলা ভাষায় কথা বলেন, তাদের হেনস্থার মুখে পড়তে হয় না। কাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়? যারা পরিযায়ী শ্রমিক রূপে যান এবং তাদের ভারতীয় নাগরিকত্ব সম্পর্কে সংশ্লিষ্ট রাজ্যের প্রশাসনের মনে কিছু প্রশ্ন থাকে, তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়। তাদের সঙ্গে যে নথি আছে সেই নথিগুলো আসল কিনা যাচাই করা হয়। সাকুল্যে হয়তো 1000 জনকে এখনো পর্যন্ত এই নথিপত্র যাচাইয়ের জন্য আটক করা হয়েছিল। উড়িষ্যায় হয়েছে, মহারাষ্ট্রে হয়েছে ইত্যাদি। আর বঙ্গেশ্বরী বলতে শুরু করলেন বাংলায় কথা বললেই নিগ্রহের মুখে পড়তে হয়। 19শে জুলাই খবরের কাগজে একটি খবর প্রকাশিত হয়েছে। মুখ্যমন্ত্রীর ভাতৃপ্রতিম তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম.কে. স্টালিনের রাজ্যে 12 জন পরিযায়ী শ্রমিক, তারা মুর্শিদাবাদের, তাদের উপর চড়াও হয়েছিলেন স্থানীয় মানুষ, একজনকে হাত ভেঙে দেওয়া হয়েছে। এটা নিয়ে আমাদের প্রতিবাদ করা উচিত। কেন তারা নিগ্রহের মুখে পড়বেন? কেন অত্যাচারের মুখে পড়বেন? প্রশাসন, তামিলনাড়ুর প্রশাসন হয়তো যথোপযুক্ত ব্যবস্থা নেবে, তাহলে শুধুমাত্র বিজেপি শাসিত রাজ্যে ভিনদেশি পরিযায়ী শ্রমিকদের চিহ্নিতকরণের কাজ চলছে বলে মাননীয় যে ন্যারেটিভ তৈরি করতে চেয়েছিলেন সেটা যে একেবারেই অসার, অসত্য, তা প্রমাণ হয়ে গেল। স্টালিনের তামিলনাড়ুতে ঠিক একই ঘটনা ঘটায়। আমি এই ঘটনাকে সমর্থন করি না। কেন তারা নিগ্রহের মুখে পড়বেন? গরিব মানুষ। তারা যদি বাংলাদেশি হন তাদের নথিপত্র যাচাই করতে হবে, যদি বাংলাদেশি হয় ডিপোর্ট করতে হবে। আর যদি এদেশের মানুষ হন, তিনি কোন ধর্মের মানুষ দেখার দরকার নেই। সংবিধান তাকে অধিকার দিয়েছে যে কোনো রাজ্যে কর্মসূত্রে যাওয়ার জন্য, লেখাপড়া করার জন্য বা স্থায়ীভাবে থাকার জন্য, কোনো অসুবিধা নেই। কিন্তু পরিযায়ী শ্রমিকের আড়ালে যদি বাংলাদেশিরা যায় তাতে কিন্তু সমস্যা দেশের। কারণ তারা কিন্তু প্রকৃত ভারতীয়দের কাজের সুযোগের উপর থাবা বসাচ্ছেন। পাঞ্জাবের ভগবত সিং মানের সরকারও নথিপত্র যাচাইয়ের কাজ শুরু করেছে, স্টালিনের সরকার শুরু করেছে, এরপর তেলেঙ্গানায় রেবন্ত রেড্ডির সরকার করবে এবং একই সঙ্গে অন্ধ্রপ্রদেশের টিডিপির সরকার করবে, সবাই করবে, পিনরাই বিজয়নের সরকারও করবে। বিশেষ করে তামিলনাড়ু এবং কেরালায় বাংলা থেকে পরিযায়ী শ্রমিকদের ঢল সব থেকে বেশি নামে। এখনো পর্যন্ত যে তালিকা আছে তাতে 22 লক্ষ পরিযায়ী শ্রমিক এ রাজ্য থেকে বাইরে কাজ করতে যায়, কিন্তু সংখ্যাটা এর ডাবলেরও বেশি বলে অনেকে বলে। তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুর্গাপুরের সবাই এই বিষয়টাকে ছুঁয়েছিলেন। তিনি বলছেন যে অবৈধ অনুপ্রবেশকারী তাদের দেশের আইন মেনে তাদেরকে কিন্তু ফেরত পাঠানো হবে, এটা কিন্তু জিরো টলারেন্স। কিন্তু দেশের মানুষ তিনি যে ধর্মেরই হোক না কেন তিনি কিন্তু কোনো নিগ্রহের মুখে পড়বেন না। কোথাও যদি ভুলবশত তারা নিগ্রহের মুখে পড়েন, সংশ্লিষ্ট সরকারকে সেটাকে রেকটিফাই করতে হবে এবং তাদের সসম্মানে মুক্তি দিতে হবে এবং রাজ্য সরকারকেও এই বিষয়ে উদ্যোগ করতে হবে। কিন্তু মাননীয় যে ন্যারেটিভ তৈরি করছেন তাতে কিন্তু ভিন রাজ্যে যে অসংখ্য বাঙালি বিভিন্ন স্তরে কাজ করেন, পড়াশোনা করেন, তারা কিন্তু ঝুঁকির মুখে পড়তে পারেন। কারণ বাংলায় কথা বললেই নিগ্রহের মুখে পড়তে হচ্ছে, এটা এত বড় মিথ্যা যে কোনো
সাধারণ মানুষ সামান্য লেখাপড়া করলেও সেটা বুঝতে পারবেন, এবং লেখাপড়া না করলেও এটা বোঝার কোনো অসুবিধা নেই। তিনি ওই ভোট ব্যাংকে বার্তা দিতে চাইছেন। বামপন্থীরাও এই বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের একেবারে সহযোগে। আমি তো বলি, যাহা তৃণমূল তাহা সিপিএম, যাহা সিপিএম তাহা তৃণমূল, মুদ্রার এপিট মুদ্রার ওপিট। মাননীয় একটু চড়া স্বরে চড়া সুরে এই বিষয়টা নিয়ে বাজার গরম করছেন, সিপিএম একটু কম সুরে করছেন। এক ন্যারেটিভ দেখুন, সাথে আমরা বলি সিপিএম অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের আমরা এদেশে জামাই আদরে রাখবো, তাতে আমাদের দেশে ডেমোগ্রাফিক চেঞ্জ হবে, বিভিন্ন জেলায় জনবিন্যাস বদলে যাবে, তারা আমাদের দেশের যুবকদের কাজের সুযোগটাকে নষ্ট করবেন, শুধুমাত্র ভোট ব্যাংকের স্বার্থে তাদেরকে মাথায় তুলে নাচতে হবে, এটা কখনো সম্ভব? দেখুন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 18ই জুলাই দুর্গাপুরের সবাই যে কথাগুলো বলেছেন, তার মধ্যে আমার কাছে খুব গুরুত্বপূর্ণ দু একটা বিষয়। বিজেপি নাকি বাঙালি বিরোধী। দেখুন, জনসংঘ থেকে বিজেপির জন্ম 1980 সালের এপ্রিল মাসে। শ্যামাপ্রসাদ জনসংঘের প্রতিষ্ঠাতা, বাঙালির আইকন, নিয়ে কারুর মনে কোনো সন্দেহ নেই। যারা শ্যামাপ্রসাদের রাজনীতির বিরোধী তারাও অন্তত শ্যামাপ্রসাদকে এই স্বীকৃতিটুকু দেন। আচার্য দেবপ্রসাদ ঘোষ টাওয়ারিং পার্সোনালিটি ছিলেন। হাওড়ার নরসিংহ দত্ত কলেজের অধ্যাপক হরিপদ ভারতী সুবক্তা, বিধায়ক ছিলেন। এরা বাঙালি নন। অকালে 1982 সালে হরিপদ বাবুর চলে যাওয়া এই রাজ্যে বিজেপির পক্ষে একটা ধাক্কা। এই যে আমাদের অসীম বাবু, আমি কাল তার সঙ্গে দীর্ঘক্ষণ কথা বললাম। তিনি আমার বাবার খুব স্নেহভাজন ছিলেন। শ্রীশচন্দ্র কলেজে রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক ছিলেন। আমার বাবা ছিলেন জয়প্রিয়া কলেজের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক। দুজনের রাজনৈতিক মতের বিস্তর ফারাক ছিল। কালকে অনেকক্ষণ ধরে টেলিফোনে তার সাথে কথা বললাম। হরিয়ানার রাজ্যপাল হয়েছেন, আমি তাকে শুভেচ্ছা জানালাম। তিনিও জানতে চাইলেন আমার খবর। আর আমার বাবার প্রসঙ্গ যখন উঠল, স্মৃতি মেদুর হয়ে উঠলেন। বললেন যে তোমার বাবা আমাকে খুব স্নেহ করতেন, আমাদের মতের পার্থক্য ছিল, কিন্তু সৌজন্য ব্যক্তিগত সম্পর্ক কোনোদিন টাল খায়নি। আরেকজনের কথা বললেন, রাষ্ট্রবিজ্ঞান সমিতির বড় একজন কর্মকর্তা ছিলেন, মন্ত্রীও ছিলেন ফরওয়ার্ড ব্লকের, অধ্যাপক নির্মল বসু। তো এটাই তো আমাদের রাজনীতির সংস্কৃতি, যে যেখানে রাজনীতি করুন না কেন, পারস্পরিক সদ্ভাব, সামাজিক অনুষ্ঠানে যোগ, ব্যক্তিগত সম্পর্ক অটুট ছিল। এই ব্যক্তিগত সম্পর্কের বিষয়টাকে নষ্ট করেছে এই সরকার। 11 সালে ক্ষমতায় আসার পর ওই জেলে গিয়েছিল যে মন্ত্রী বালু, কি বলেছিল? চায়ের দোকানে সিপিএম এর সঙ্গে বসবেন না, সিপিএম কেউটে সাপের মতো, সিপিএম এর বাড়িতে মেয়ের বিয়ে দেবেন না। এই যে সংস্কৃতি বঙ্গেশ্বরী চালু করেছিলেন 2011 পরে, সেই সংস্কৃতির ধারাবাহিকতা চলছে। তৃণমূলের কোন নেতার সামাজিক অনুষ্ঠানে বিজেপির নেতারা আমন্ত্রণ পান না, আবার বিজেপির নেতারা তৃণমূলের নেতাদের সামাজিক অনুষ্ঠানে আমন্ত্রণ জানালে তৃণমূলের নেতারা নানা ছুতোই এড়িয়ে যান। এই সংস্কৃতি বাংলায় ছিল না। এটা আমদানি করেছে তৃণমূল, এবং সেটা এখনো খুব ভালোভাবে টিকে রয়েছে। বিজেপিকে বাঙালি বিরোধী বলে দাগিয়ে দেওয়ার একটা সচেতন প্রয়াস কংগ্রেস করছে, বামেরা করছে, তৃণমূল করছে। 2021 সালে বিজেপিকে বহিরাগত তকমা দিয়েছিল, বাংলা নিজের মেয়েকে চাই এই স্লোগান ক্লিক করে গেছিল, এবং বিজেপি নেতৃত্বের ভুল হয়েছিল। বিরসা মুন্ডা মূর্তি ভেবে অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী ভুল জায়গায় পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছিলেন। এরকম অনেক কিছু হয়েছিল, যার খেসারত বিজেপিকে দিতে হয়েছে। কিন্তু বিজেপি এবার অনেক বেশি সতর্ক, কারণ বাঙালির একটা নিজস্ব আবেগ আছে, বাংলা ভাষার প্রতি আবেগ আছে, বাঙালির একটা স্বতন্ত্র জাতীয়তাবাদ আছে। চৌর্যবৃত্তির সাম্রাজ্যকে যারা এখানে পাকাপাকি ভাবে তৈরি করেছেন, তারা এখন বিপদে পড়ে বাঙালি জাতীয়তাবাদকে উস্কে দিতে চাইছেন। তৃণমূলের এই খেলাটা
সবাই ধরেছে, বিজেপি ধরবে না কেন? তাই দেখুন, মর্যাদা পুরুষোত্তম শ্রী রামচন্দ্র তো আছেনই। রাম অকাল বোধন আমরা যেটা করি সেটাও তো রামচন্দ্র প্রবর্তিত দুর্গাপুজো। আমরা সিয়ারাম বলি, রাম রাম বলি, রামের সঙ্গে আমাদের কোনো বিরোধ নেই, কিন্তু মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্রের সঙ্গে বাঙালি সেভাবে নিজেকে কি বলবো মেলাতে পারে না। তারা মনে করেন যে রামচন্দ্রের পুজো ইত্যাদি, রামচন্দ্রকে নিয়ে আবেগ, সেটা একেবারে আর্চাবর্তের আবেগ। বাঙালি হচ্ছে শক্তি আরাধনা, মাতৃশক্তির আরাধনা, মাতৃবন্দনা। আর বাঙালি মানেই কালী। যেখানেই বাঙালি থাকবে সেখানেই কিন্তু একটা কালী মন্দির করে উঠবে। পৃথিবীর যে কোনো প্রান্তে যান, যেখানে কিছু বাঙালি আছে সেখানে কোথাও না কোথাও কালী মন্দির আছে। দক্ষিণেশ্বরের ভবতারিণী মন্দির আর কালীঘাটের মন্দির, এ তো পৃথিবীর সমস্ত সনাতনীদের কাছে একেবারে তীর্থক্ষেত্র। তাই শ্রমিকবাবু যেদিনকে দায়িত্ব নিয়েছিলেন রাজ্য বিজেপির সভাপতি হিসাবে, তার মঞ্চের একদিকে ছিলেন শ্যামাপ্রসাদের ছবি, অন্যদিকে নরেন্দ্র মোদীর ছবি, মাঝখানে মা কালীর ছবি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 18ই জুলাই দুর্গাপুরের সভা মঞ্চে একবারের জন্য কিন্তু জয় শ্রীরাম বললেন না, বললেন জয় মা কালী, জয় মা দুর্গা। আমরা অনেক বেশি কমফোর্টেবল ফিল করি জয় মা কালী বললে, কারণ কালী সাধক বাঙালিদের মধ্যে সব এক একজন দিকপাল। শ্রী শ্রী রামকৃষ্ণ, স্বামীজি, ভগিনী নিবেদিতা, এদের কথা ছেড়ে দিন। নিবেদিতার একটা তো বিখ্যাত বই আছে, কালী দ্য মাদার। কিন্তু আপনি বামাখ্যাপা বলুন, রামপ্রসাদ বলুন, পান্নালালের ভক্তিগীতি শুনে সনাতনীরা আবেগ আপ্লুত হয় না এমন একজন খুঁজে পাবেন না। তাই মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্রকে অস্বীকার করা নয়, তিনি তো আছেনই। রাম আমাদের সবার সঙ্গে যুক্ত, হয়তো আমরা নিজেরা সেভাবে আত্মস্থ করতে পারিনি, কিন্তু কোনো অশ্রদ্ধার বিষয় নেই, তিনি মর্যাদা পুরুষোত্তম। কিন্তু মাতৃশক্তি, শক্তি আরাধনার দেশ তো বাংলা, সেখানে মা কালী, দশপ্রহরণধারিণী দেবী দুর্গা আমাদের আত্মার আত্মীয়, তিনি আমাদের প্রাণের আরাম, মনের আনন্দ, আত্মার শান্তি। দেবীপক্ষে বীরেন্দ্রকৃষ্ণর বদ্রের গলায় চণ্ডীপাঠ শুনে উদ্বেলিত হয় না এমন বাঙালি পাওয়া যাবে না। তাই বিজেপি এই বিষয়টাকেই ধরতে চাই। এই যে বারবার বহিরাগত, বাঙালি বিদ্বেষী, এই যে ন্যারেটিভ তৃণমূল তৈরি করেছিল 2021-এ, তার সাফল্য তারা পেয়েছিল, কিন্তু এবার পাবে না। কারণ বাঙালির অসম্মান যদি কেউ করে থাকে স্বাধীনতার পর থেকে এখনো পর্যন্ত, সেটা কিন্তু এই তৃণমূল সরকারের চৌর্যবৃত্তির কারণে। যে সরকারের আমলে শিক্ষকদের চাকরি খোলা বাজারে বিক্রি হয়, সেই সরকারের মুখে বাঙালি অস্মিতার কথা মানায় না। যে সরকারের আমলে চিটফান্ড কেলেঙ্কারি হয়, যে সরকারের সময় বঙ্গেশ্বরী বলেন যা গেছে তা যাই যাক, যে সরকারের আমলে রেশনের চাল চুরি হয়, যে সরকারের আমলে শুধু নবম, দশম, একাদশ, দ্বাদশ নয়, প্রাথমিক শিক্ষকদের চাকরি থাকবে কিনা সেটা নির্ভর করে আদালতের নির্দেশের উপরে, সেই সরকার বাঙালি অস্মিতা নিয়ে কথা বলছে, ঘোড়ায় হাসবে। কলকাতায় করে মাননীয় বিচারপতি সৌমেন সেন বেঞ্চ কি বলেছিলেন, যে ফ্রডস্টারকে বাঁচানোর জন্য রাজ্য সরকারের যে উদ্যোগ, তাতে তিনি বিচলিত, শঙ্কিত হয়েছেন। বাস্তবে সেটাই ঘটছে। আর বঙ্গেশ্বরী ভাবেন তিনি বোধহয় একা বাঙালি। বাঙালি অস্মিতার কথা বলে ডোরিনা ক্রসের বক্তব্যের 50 ভাগ হিন্দিতে বলে গেলেন, তাও ভুলভাল হিন্দি। এই হচ্ছে তৃণমূলের বাঙালি অস্মিতা। এবং তৃণমূলের সঙ্গে সংবাদ করতে নেমে পড়েছেন বাংলা পক্ষ, বামপন্থীরা, কংগ্রেস। তৃণমূল যা বলবে বামপন্থীরা ঠিক সেটাই করবে, আপনি খেয়াল করবেন, একদম এক ন্যারেটিভ। এরা নাকি বাঙালি অস্মিতার পক্ষে।
আসলে এরা সবাই দুধেল গাইদের সমর্থন চাইছে। সিপিএম কংগ্রেস চাইছে, তৃণমূল তো পেয়েই আসছে। তা দুধেল গাইদের সমর্থন তৃণমূল থেকে যদি একটু বার করে তাদের পক্ষে আনা যায়, এটাই বাম আর কংগ্রেসের আসল খেলা। আসল হচ্ছে ভোট ব্যাংক রাজনীতি। সেই জন্য বাঙালি অস্মিতার জিগির। প্রশ্ন হলো, একজন ভারতবাসী, তিনি ধর্মে হিন্দু হন, মুসলমান হন, শিখ হোক, খ্রিস্টান হোক, জৈন হোক, পারসিক হন, একরকম অধিকার সংবিধান আমাদের দিয়েছে, কোনো বৈষম্য নেই। আচ্ছা, ধর্মীয় সংখ্যালঘুরা কি কেন্দ্রীয় সরকারের সুবিধা পান না? সব পান। কিন্তু অবৈধ অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের স্থান নেই। প্রধানমন্ত্রী দত্তইন ভাষায় জানিয়ে দিয়েছেন, এবং এই অভিযান চলবে, সারা ভারতবর্ষ জুড়ে চলবে। বিজেপি শাসিত রাজ্যেও চলবে, অবিজেপি শাসিত রাজ্যেও চলবে। একমাত্র ব্যতিক্রম পশ্চিমবঙ্গ, কারণ এটা অবৈধ অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের একেবারে মুক্তাঞ্চল হয়ে গেছে। তারা ভোট ব্যাংক, তারা শাসক দলকে ব্লক ভোটিং করে, তাদের ভোটে শাসক দল জেতে। তাই অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারী এবং রোহিঙ্গাদের রক্ষা করা এই সরকারের কর্তব্য। চোখের মণির মতো তারা রক্ষা করবে। তাতে যদি ডেমোগ্রাফিক চেঞ্জ হয়, তাতে যদি জনবিন্যাস বদলে যায়, যদি সন্ত্রাসের আশঙ্কা থাকে, যদি সন্ত্রাসবাদী সংগঠনের স্লিপার সেল সক্রিয় হয়, তবুও এদের ঘুম ভাঙবে না। কারণ ওই ব্লক ভোটটা তাদের চাই ক্ষমতায় টিকে থাকার জন্য। এটাই হচ্ছে বাস্তব। তাই স্টালিনের তামিলনাড়ুতেও কিন্তু ওই অবৈধ অনুপ্রবেশকারীদের চিহ্নিত করার কাজ শুরু হয়েছে। দেখুন, তৃণমূল কথা বলছে না, চুপ করে আছে। কি বলবে? এটা তো বাস্তব। সব রাজ্যে যে দলেরই সরকার হোক না কেন, তাদেরকে পদক্ষেপ নিতে হবে। অবৈধ অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের এই দেশ থেকে তাড়াতে হবে। তার জন্য যে যে পদক্ষেপ নেওয়ার দরকার, তারা যেন সেই পদক্ষেপ নেয়, এবং একজন প্রকৃত ভারতবাসী যেন নিগ্রহের শিকার না হন, সেটাও নিশ্চিত করতে হবে পাশাপাশি। এটাই তো বিষয়। এর সঙ্গে বাঙালি বিদ্বেষের প্রশ্ন আসছে কোত্থেকে? স্টালিন কি বাঙালি বিদ্বেষী? রেবন্ত রেড্ডি কি বাঙালি বিদ্বেষী? ভগবত সিং মান কি বাঙালি বিদ্বেষী? কেউ বাঙালি বিদ্বেষী নয়। আবার বলছি, লক্ষ লক্ষ বাঙালি ছেলে মেয়ে ভিন রাজ্যে পড়াশোনার জন্য যায়, কাজ করে, সেখানকার সংস্কৃতির সঙ্গে মিশে গেছেন, বড় বড় দুর্গাপুজো করেন প্রবাসীরা, বলে দিলেন বাঙালি বিদ্বেষী। এই অপমান করার অধিকার আপনাকে কে দিল? এবং ভিন রাজ্যে যারা বাঙালি আছেন, তাদেরকেও তো অনিশ্চয়তার মুখে ঠেলে দিলেন, শুধুমাত্র ভোট কুড়োবেন বলে মিথ্যা ন্যারেটিভকে ছড়িয়ে দিচ্ছেন। এই যে পুরো বিষয়টা নিয়ে, মানে বিজেপির অবস্থানের এই প্যারাডাইম শিফট, কিভাবে এই বিষয়গুলোকে তারা দেখছে, কেন মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্রের পাশাপাশি মা কালীকে তারা বারবার স্মরণ করছেন, স্বয়ং প্রধানমন্ত্রী করছেন। বিজেপি অর্গানিক ইন্টেলেকচুয়ালসদের নিয়ে কি ভাবছে? দীর্ঘক্ষণ টেলিফোনে কথা বলেছিলাম বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে। শুনে নিন শ্রমিক বাবু কি বললেন। শ্রমিকদা, কবির মনোভূমি রামের জন্মভূমি, অযোধ্যার চেয়ে সত্য যেন বড়। তোমরা কি এখন এটাকেই অবস্থান হিসাবে মেনে নিলে? যেভাবে কালীর সঙ্গে বাঙালির আত্মীয়তাকে তোমরা বারবার করে তুলে ধরছো, এর থেকে আমার এটাই মনে হচ্ছে আর কি। শুধু কালী নয়, দুর্গা। কালী 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 বাঙালি থেকে কালীকে আলাদা করা যায় না, যে শব্দটা বেশি ক্লাব করবে। কালী আর বাঙালি সমার্থক কার্যত, মানে কালী থেকে বাঙালিকে আলাদা করা যায়। দুই হচ্ছে, আমরা প্রথমে ভারতীয়, তারপরে আমরা বাঙালি। এই শিক্ষা আমাদের বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় দিয়েছেন, রবীন্দ্রনাথ ঠাকুর দিয়েছেন। বঙ্কিমচন্দ্র বন্দে মাতরমের উদ্গাতা, যে বন্দে মাতরম গোটা ব্রিটিশ সাম্রাজ্যবাদের ভিত নড়িয়ে দিয়েছিল,
সেখানেও তাংহিত দুর্গা দশপ্রহরণ ধারী বলতে তার কোনো অসুবিধা হয়নি, সেটা আমরা গ্রহণ করেছি। আবার কারণ সেখানে তার মধ্যে খাপ সেই সময় সেই মানে যুগ সন্ধিক্ষণে হিন্দু বাঙালির একটা খাত্রতেজের প্রয়োজন ছিল, আর আজকেও সেটার প্রয়োজন র্যাডিক্যালাইজেশনকে আটকানোর জন্য। কিন্তু রামের সঙ্গে কি বাঙালি নিজেকে সম্পৃক্ত করতে পারে? মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্রে আমরা যে দুর্গাপুজো করি সেটা তো অকাল বোধনী, রামচন্দ্রই পুজো করা। আর এর আগেও তো রাম পাঁচালী এই যুগে ছিল, কৃত্তিবাসী রামায়ণ সমস্তটাই এখানে ঘরে ঘরে পড়া হতো। কিন্তু মুশকিল হয়েছে আধুনিকীকরণ এবং এই মানে ব্যাপক কনজিউমারিজমের যুগে এখন রবীন্দ্র নজরুল সন্ধ্যাই বন্ধ হয়ে গেছে। তো সে অর্থে কৃত্তিবাসী রামায়ণ পড়াও কমেছে। শ্রমিকদা, তুমি বললে যে কালীর সঙ্গে বাঙালিকে আলাদা করা যায় না, বাঙালি নেপালি থেকে বাঙালি থেকে কালীকে আলাদা করা যায় না। আর বাংলায় কালী পুজো বা বাংলার বাইরে থেকেও যত মানুষ আসেন তারা এসে প্রথম বলেন যে কালীঘাটে যান, দক্ষিণেশ্বরে যান। হ্যাঁ, না, তারা এসেই বলে কালীঘাট যাব, দক্ষিণেশ্বর যাব। স্বাভাবিকভাবেই এটা তো বাঙালির একদম অত্যন্ত কাছের দেবতা, ঘরের দেবতা হচ্ছে কালী। ঠিক। তাহলে এবার যে শারদোৎসব, সেই শারদোৎসবে তুমি দলকে কিভাবে পুজোর সংগঠনের সঙ্গে যুক্ত করবে? আর হাতে গোনা কয়েকটা দিন বাকি। না, প্রথম কথা আমরা তো শারদোৎসব বলি না, আমরা বলি দুর্গা পুজো। তো সেই দুর্গা পুজোর সঙ্গে তো আমরা যেখানে যে যেরকম ভাবে কমিটিতে থাকবে, দলকে যুক্ত করার প্রয়োজন নেই। আমরা সাধ্যমতো আমরা বুক স্টল দিই, এটাই আমাদের সে অর্থে জনসম্পর্ক। যার যেখানে আছে, বহু নেতারা দুর্গা পুজো করেন। তো তারা সেভাবে যেরকম বড় দুর্গা পুজো করেন, অনেকেই আছে দলের মধ্যে যারা পুরো পুজো মধ্যে একটা সক্রিয় ভূমিকা বা প্রধান ভূমিকায় থাকে। এরকম আমাদের দলে অনেকেই আছে। এরকম নয় যে দলে নতুন শুধুমাত্র সজল ঘোষই করে, এছাড়াও বহু আছে, বহু যুগ ধরে পার্টি করছে, একা একটা দুর্গা পুজো করে। মৃণাল দাস আছেন আমাদের দক্ষিণ কলকাতা, একটা পুজো করে, খুব ভালো পুজো, প্রাইজ পায়, ওই করে। তো এরকম ভাবে তো চলে। আর আমাদের বুক স্টলটা যাতে আরো মানে আরো বেশি করা যায়, সেটাই আমার লক্ষ্য। আর দলগতভাবে বিজেপি কি পুজো কমিটিগুলোকে কোনো আর্থিক সহায়তা দেবে? এখনো পর্যন্ত এ নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। আচ্ছা, আমার শেষ প্রশ্ন। শ্রমিকদা, মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তৃতায় দুটো জিনিস আমার চোখে পড়েছে। একটা, আলিপুরদুয়ারে তিনি বলেছিলেন নির্মম সরকার, একবারও মুখ্যমন্ত্রীর নাম উচ্চারণ করেননি, এবারও করেননি। এবং 2021 সালে দিদি ও দিদি বলে তিনি যে শুরু করতেন, সেটাও এবার দেখছি অদ্ভুতভাবে নেই। এবং বিষ্ণুদের কথা আমার দেখে সব থেকে ভালো লাগলো। বিষ্ণুদের জন্মদিন ছিল, তিনি বিষ্ণুদের কথাটাকেও আবার নতুন করে বাঙালি মননে ফিরিয়ে এনেছেন। তাহলে বার্তাটা কি দিতে চাইছেন? ও দিদি বললেন না, নাম করলেন না, প্রথমে নির্মম সরকার বললেন, তারপরে বাঙালি আবেগ, মা কালী, মা দুর্গা বলে সম্বোধন করলেন, বিষ্ণুদের কথা বললেন। এক্স্যাক্টলি কাদেরকে উনি অ্যাড্রেস করতে চাইছেন? যে খালি বিস্মৃত হয়ে যাচ্ছে, যে কথা নীরশ্রী চৌধুরী বলেছেন, এবং আজকে বাংলাদেশের সাম্প্রতিক ঘটনা প্রবাহ বা দেশভাগ সম্পর্কে বা বাংলাদেশ সম্পর্কে নীরশ্রী চৌধুরীর যে বক্তব্যটা, সেটা উনি জানেন, আমি সেটা অনেকে শুনিয়েছি। তা তো সেটা সম্পর্কে উনি ওয়াকিবহল, সেই বাঙালি, সেই জন্যই তিনি আবার বাঙালি আন্ডারস্ট্যান্ডিংটা মানে বা বাঙালির বোঝার, এটা বাঙালির নিজস্ব গৌরবোজ্জ্বল অতীত, যেটা এখন বাঙালি বিস্মৃত হয়ে গেছে, যেটা উনি আগেও পাঁচবার প্রথম 2014 আগে মিটিং এ এসে বলেছিলেন যে গুজরাটের সঙ্গে বাংলার কিভাবে যোগাযোগ,
তিনি তখনও প্রিন্স দ্বারকানাথের নাম বলেছিলেন। তাদের বাণিজ্যিক একটা যে প্রতিভা ছিল এবং তার সঙ্গে সঙ্গে দেশাত্মবোধের যে বিষয়টা ছিল, মানে সাংস্কৃতিক জগতে দ্বারকানাথের সময় থেকেই যে সেটাকে তিনি তুলে ধরেছিলেন, এবারও সেটা করেছেন। এখন বীরেন মুখার্জি বাদ দিয়ে তো পশ্চিমবঙ্গের শিল্প সম্ভব নয়। আর আমি একজন সভাপতি হিসেবে আমি মনে করি যে পশ্চিমবঙ্গের পশ্চিমবঙ্গে বড় শিল্প না হলে বাঙালির আর বাঁচার কোনো রাস্তা নেই। কারণ এখানে একটা লুম্পেন প্রোলেটারিয়েটের উদ্ভব হয়েছে এবং একটা লুম্পেন ক্যাপিটাল জেনারেট করে গেছে। ফলে সবাই ইজি মানি চাইছে, অল্প শিক্ষিতরা। আর সম্পূর্ণ এক্সোডাস আগে যেটা হতো মেধার, সেটা তো বাইরে যেত কখন, যার ইঞ্জিনিয়ার হলো বা তারা চলে যেত বাইরে ভালো চাকরির সন্ধানে, বিদেশে যাওয়ার চেষ্টা করত। এখন 12+ পাস করে গ্র্যাজুয়েশন করবার জন্য পশ্চিমবঙ্গের বাইরে চলে যাচ্ছে সামান্য সচ্ছলতা থাকলে। এই জিনিসটা এখন ঘটছে। তো এই মেধার এক্সোডাস এবং মূলধনের এক্সোডাস যেটা হচ্ছে এখান থেকে ক্যাপিটাল সাইফন অফ, তো এটা সর্বক্ষেত্রে হচ্ছে। তো আমি এইটাই প্রত্যেকটা জায়গায় বলছি, সমস্ত ইন্টারভিউতে আমার মতো করে, যে আপনারা 1 বছর ওয়েট করুন। মানুষ সংঘবদ্ধ, মানুষ এবার পরিবর্তন করে দেবে। 1 বছর ওয়েট করুন, আমরা আপনাদের একটা ইনভেস্টমেন্ট ফ্রেন্ডলি কন্ডিশন দেব। কারণ যদি ইনভেস্টমেন্টের দুটো বড় দিক আছে, একটা দিক হচ্ছে জুডিশিয়ারি, পশ্চিমবঙ্গের লোয়ার জুডিশিয়ারি ইজ আন্ডার থ্রেট, নাম্বার 1, and second, law and order. It is a total absence of law and order, total anarchy, total extortion is going on. আর উইদাউট এনি কম্প্রিহেন্সিভ ল্যান্ড পলিসি কোন সরকার সার্ভাইভ করতে পারে না আজকের পৃথিবীতে, আজকের এই বাণিজ্যিক দৌড়ে। নাম্বার হচ্ছে, আমরা নীতিগতভাবে দল 3 ফসলি জমি, বহু ফসলি জমি অধিগ্রহণের বিরুদ্ধে। যদি শিল্পের প্রয়োজনে কোনো জায়গায় জমি আছেই, পশ্চিমবঙ্গে ব্যারেড ল্যান্ড আছে প্রচুর, কিন্তু সেখানে আরবান ইনফ্রাস্ট্রাকচার নেই বা আনইন্টারাপ্টেড ওয়াটার সাপ্লাই নেই। যেখানে আছে সেখানে যদি সামান্যতম জমি কৃষকের অধিগ্রহণ করা হয়, তাহলে হরিয়ানা, পাঞ্জাব এবং মহারাষ্ট্রের কিছু অংশে যে মডেল করেছে, যে তোমার 100 একর 1000 একর জমির প্রয়োজন হলে তুমি 1100 একর জমি অ্যাকোয়ার করো। অ্যাকোয়ার করে যখন অ্যাকোয়ার হয়ে যাবে তখন ল্যান্ড ডেভেলপড হয়ে যাবে, একটা আরবান ইনফ্রাস্ট্রাকচার একর যে থাকলো তোমার কাছে এক্সট্রা, সেটা যাদের থেকে জমি নিচ্ছ তাদের মধ্যে তুমি একটা আনুপাতিক হারে বা তাদের সেরকম প্লট করে দিয়ে দাও। তারা যেরকম অন্য জায়গায় কি করে, বাজার দরে 3 গুণ দামে জমি, সোলেসিয়াম যেটা আমরা দিচ্ছি তার ডাবল। আর এই ধরনের এই প্রজেক্টটা অত্যন্ত সাকসেসফুল প্রজেক্ট এবং কৃষককে তুমি সেই শিল্পের মানে তার পার্টিসিপেশন দাও, অংশীদারিত্ব, শেয়ার দাও। এইটাই অংশীদারিত্ব, শিল্পে কৃষকের অংশীদারিত্ব থাকুক, এটা একটা বিষয়। আর দ্বিতীয় কথা হচ্ছে, এই মুহূর্তে সবচেয়ে অ্যালার্মিং থিং হচ্ছে আমরা খাদ্য উৎপাদনে এখন ভারতবর্ষের 3য় স্থানে, চাল উৎপাদনে। যে আমাদের পশ্চিমবঙ্গ চাল উৎপাদনের 3য় স্থানে চলে গেছে। রাইস বোল অফ ইন্ডিয়া বর্ধমান একর প্রতি তার জমির হারাচ্ছে, কি বলে, তার উৎপাদন যে এটা ছিল তার প্রোডাক্টিভিটি কমেছে। দিস ইজ দ্য সিচুয়েশন। তো এর মধ্যে যদি আমাকে সার্ভাইভ করতে হয়, তাহলে আজকের যুগে একমাত্র ইনভেস্টমেন্ট ছাড়া অন্য কোনো পথ নেই। কারণ শেষ যারা শিল্পপতি, তারা তো ইনভেস্টমেন্ট, মুখ্যমন্ত্রীর পাশে যারা দাঁড়িয়ে থাকে তাদের 9 বছরের আমি রেকর্ড দেখতে বলছি, তারা সমস্ত ইনভেস্টমেন্ট করছেন বাইরে। বড় বাঙালি শিল্পপতি আইএফপি গ্রুপ, তারা তাদের সবচেয়ে বড় ফ্যাক্টরি করেছে এখন গোয়ায়। তারা এখানে থাকে না, তারা গোয়ায় থাকছে এবং তারা উড়িষ্যায় জমি নিচ্ছে, উড়িষ্যায় ফ্যাক্টরি করছে। দে আর সার্চিং এ ল্যান্ড ফর আসাম। তো আমি তাদের বলছি 1 বছর অপেক্ষা করুন, আমরা প্রতিযোগিতায় 1 নম্বর জায়গায় বাংলা পৌঁছতে পারে। আমার তোমার কথা প্রসঙ্গে শ্রমিকদের আর একটা প্রশ্ন করার লোভ সংবরণ করতে পারছি না। 2009 সালে লোকসভা নির্বাচনের ঠিক আগে কলকাতা শহর এবং রাজ্যের বিভিন্ন জায়গায়
হোর্ডিং পড়েছিল পরিবর্তনের মুখ নামে। তাতে ব্রাত্যদা ছিল, শুভা প্রসন্ন ছিল, সুবোধ সরকার, না আরো অনেকে ছিলেন, যোগেন্দ্র টোগেন্দ্র সবাই ছিলেন। তো বাঙালি দেখেছিল যে এই মুখগুলো এখন এই পরিবর্তনের পক্ষে আসছে। তার 15 বছর পরে এরা অনেকেই তৃণভোজী হয়ে গেছে, এগুলো আমরা জানি। কিন্তু বাঙালি ইন্টেলিজেন্সিয়াকে, মধ্যবিত্তকে একটা বার্তা দেওয়ার জন্য বাঙালি ডায়াসপোরা থেকে বা যারা এরকম তৃণভোজী হয়ে যায়নি সেই ধরনের মানুষদেরকে সামনে আনা, তাদেরকে সেই ধরনের মানুষ যদি সামনে এগিয়ে আসেন আজকের পরিস্থিতিতে, তাহলে তাদের স্বাগত। কিছু কিছু জায়গায় তারা কথা বলছেন কিন্তু হয়তো এখনো তৃণমূল আতঙ্ক থেকে মুক্ত হতে পারেননি। আমরা তো সবসময় শঙ্খ ঘোষ পাবো না, আমরা তো সবসময় সৈয়দ মুস্তাফা আলী পাবো না। হ্যাঁ, তো সেটা নিঃসন্দেহেই একটা বড় বিষয়, যে মানে একটা সামাজিক নির্দিষ্ট অবস্থানে থেকে প্রতিবাদ করার ক্ষমতাটা। আর দ্বিতীয় কথাটা হচ্ছে এত বেশি সিলেক্টিভ, যাদের আমরা চিনতাম তারা এত বেশি সিলেক্টিভ প্রতিবাদী হয়ে গেছেন যে মুর্শিদাবাদের অত ভয়াবহ ঘটনার পরেও, হ্যাঁ, যে একজন মহিলা দাঁড়িয়ে বলছেন আমাকে গুলি করে দাও, আমি তোমার হাতে মরতে চাই, বিএসএফ কে বলছে, কিন্তু অন্যের হাতে অপবিত্র হতে শরীরকে, তারপরেও যদি পশ্চিমবঙ্গের তথাকথিত বেঙ্গলি ইন্টেলিজেন্সিয়ার কোনো স্পন্টেনিয়াস রিয়াকশন না থাকে, তাহলে আমার মনে হয় না মানুষই সেটা ঠিক করে নেবেন। শ্রমিকদা, ইন্টেলিজেন্সিয়া হয়তো রাস্তায় নামতে পারছেন না, তাদেরকে সংগঠিত করতে হয়, বা তারা ডিফারেন্ট থিং, সেটা হবে সময়ের মধ্যে দিয়েই হবে। এই মানুষ 2-3 মাসের মধ্যে অনেক কিছু পরিবর্তন দেখবে। শ্রমিকদা, কিন্তু একটা জিনিস, গ্রামসি যখন কনসেপ্ট অফ হেজিমনি ব্যাখ্যা করেছিলেন তখন তিনি বলেছিলেন যে এইসব ইন্টেলেকচুয়ালরা হচ্ছে প্রিকনসিভ নোশন দ্বারা চালিত। তিনি বলেছিলেন অর্গানিক ইন্টেলেকচুয়াল, যারা খেতে, খামারে, কলে, কারখানায়, সওদাগরি অফিসে, তোমার আদালতে, সংবাদপত্রের দপ্তরে, অর্গানিক ইন্টেলেকচুয়াল যারা, তারা বিজেপির সঙ্গে আছে, তারা পরিবর্তন চাইছে। আর অর্গানিক আমি গ্রামসির তত্ত্বকে মেনেই বলছি, অর্গানিক ইন্টেলেকচুয়াল যখন থাকে তখন এই প্রিঅকুপাইড মাইন্ড ড্রিভেন যে ইন্টেলিজেন্সিয়া থাকে, তখন তাদের বাধ্য করে যে তাদের কথা মানতে বা তাদের হয়ে রাস্তায় নামতে। তো সেই পরিস্থিতি পশ্চিমবঙ্গে আসবে। থ্যাংক ইউ শ্রমিকদা, থ্যাংক ইউ, ভালো থেকো। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision.